আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব এই অধ্যায়ের স্পেশাল 12 নম্বর লেকচার নিয়ে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমাদের একটা চুম্বক ক্ষেত্রের যে কোনো লুপের মধ্যে টর্কের মান নির্ণয় সংক্রান্ত টপিক এবং সেখান থেকে স্পেশাল ম্যাথ। আজকে আমরা সেই টপিকেরই পরবর্তী স্পেশাল যেই প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। এটা আমাদের যশোর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। কি দেখা যাচ্ছে দেখো, চিত্রে এবিসিডি একটি আয়তাকার কুণ্ডলী, যে এবিসিডি এটা কুণ্ডলী লেখা আছে, এর পাক সংখ্যা হচ্ছে 100। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এখানে আমাদের এই যে লম্বা লম্বা যে দাগগুলো আছে এগুলোকে বলা হয় কি চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻², 1.5 ইন্টু 10⁻² টেসলা। এ বলতেছে যে দৈর্ঘ্য, এই যে আমাদের এই আয়তকার যে কুণ্ডলী আছে সেই কুণ্ডলীটির দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে কি 10 সেন্টিমিটার। হ্যাঁ মারুফ, তুমি কি দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে দেখতে শুনতে? ওকে, এখন দৈর্ঘ্য প্রস্থ সবই দেওয়া আছে আর প্রবাহ লেখা আছে, মানে তড়িৎ প্রবাহের মানটা হচ্ছে কি 1 এম্পিয়ার। এটা আমার গেল, এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাদের এখানে যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা দেখি। গহন প্রশ্নটা হচ্ছে অন্য টপিক, যখন ওই টপিক পড়বো সেখানে আমরা যাবো। আমরা গহন নিয়ে আলোচনা করি। বলতেছে কুণ্ডলীটিকে বৃত্তাকার করা হলে টর্কের কিরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো। এখন আমাদের বলতেছে এই যে ইয়াটা যে আছে এটাকে আমরা বৃত্তের মতো বানাবো আর কি। তো আয়তক্ষেত্র থাকলে টর্ক হয় একরকম, আর বৃত্ত হলে হয় টর্ক হচ্ছে কি আরেক রকম হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, আয়ত ক্ষেত্রের জন্য টর্ক বের করতে হবে। এটা নিয়মটা কি ছিল? টর্কের সূত্র কিন্তু আমরা পড়ছিলাম একটা। তো গত ক্লাসে আমাদের যে নোট ছিল ওই নোট থেকেই তো আমাদের সূত্রটা, আমি একটু নোটটা বের করতেছি, একটু সময় দাও। এনআইএবি, হ্যাঁ এনআইএবি ছিল। হ্যাঁ একটু ওয়েট, আমি একটু দেখাই, একটু সময় ওয়েট করো। গত ক্লাসে আমরা নোটটা করলাম। হ্যাঁ, তো আমাদের কি ছিল? টাউ ইকুয়াল টু এনআইএবি, অথবা কি ছিল আমাদের কোণ দেওয়া থাকলে এনআইএবি সাইন থিটা। এখন দেখো এখানে এন তো হচ্ছে আমাদের কি পাক সংখ্যা দেওয়া আছে, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর এ হচ্ছে ক্ষেত্রফল, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এখন এ হচ্ছে ক্ষেত্রফল। যখন তুমি এই আয়তক্ষেত্রের জন্য কি করবা, টর্ক বের করবা, তখন তোমার ক্ষেত্রফলটা হবে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কথা বুঝতে পারছো? যখন তুমি আয়তক্ষেত্রে টর্ক বের করবা তখন এই যে এই আছে আমার ক্ষেত্রফলের পরিচয় এটা হবে কি, এটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান। এইখানে আমাদের এখানে আয়তক্ষেত্রটা হচ্ছে এবিসিডি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা বের করব, সেই ক্ষেত্রফলের মান দিয়ে আয়তক্ষেত্র শেপের জন্য টর্কের মান বের করবো। এটা হচ্ছে প্রথম কাজ। এটা আমাকে জানাও মারুফ, বুঝতে পারছো কিনা ব্যাপারটা? এখন কথা হচ্ছে গিয়ে আমাদের তাহলে নেক্সট পদক্ষেপ হচ্ছে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেই মানটা বের করতে হবে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য তো দেওয়া আছে 15, প্রস্থ দেওয়া আছে কি 10। এগুলো গুণ করলে আমাদের ক্ষেত্রফল হবে। এখন ক্ষেত্রফলের মানটা হবে বর্গ সেন্টিমিটারে, 2 বার 100 দিয়ে ভাগ করে কি হবে বর্গ মিটার বানাইতে হবে। তো আমি দেখা দিই। তো দেখো, তো এখানে ক্ষেত্রফলকে আমরা যদি করছি 100 দিয়ে ভাগ করছি, এরকম হয়েছে, তারপরে গুণটুন করছি, তাহলে আমাদের বর্গ মিটারের মানটা পাইছি 150 ইন্টু 10⁻⁴ বর্গ মিটার, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানটা বর্গ মিটার পেয়ে গেছি। দেখো বুঝতে পারছো কিনা ব্যাপারটা পুরোপুরি? এখন এই ক্ষেত্রফলের সাহায্যে আমরা কি বের করবো, এই আয়তকার যে অবস্থাটা আছে বা বস্তুটা আছে তার টর্কের মানটা বের করার চেষ্টা করব বা বের করবো আর কি। তো এখন দেখো আমরা প্রথমত সূত্র এনআইএবি সেটা ইউজ করব। এন তো দেওয়া আছে, আই দেওয়া আছে, এ আর বি শেষ। এখন আমরা এখানে তোমাকে মনে রাখতে হবে আয়তক্ষেত্রের জন্য কোন কোন বাহুর সাপেক্ষে আমাদের টর্ক বের করতে হবে। এবি ডিসি নাকি এডি বিসি বলো তো?
গত ক্লাসে পড়াইছিলাম। কোন কোন বাহুর সাপেক্ষে টর্কটা বের হয়? এবিডিসি নাকি এডিবিসি? সমান্তরাল বাহুর জন্য টর্ক বের হয় নাকি ওই লম্ব বাহুর জন্য টর্ক বের হয়? বলো তো একটু। লম্ব। হ্যাঁ, লম্ব। এখন লম্ব বাহুগুলো কোনগুলো আছে? লম্ব বাহুগুলো এখানে কোনগুলো আছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে? বলো তো। এই যে এ ডি আর কি বিসি। তো এখানে আসলে উত্তরের মধ্যে তোমার যে কাজটা করছে আর কি দেখা দিই। উত্তরে আমরা একভাবে লিখলেই হবে। তার আর কি এবি ডিসির জন্য আগে বের করছে, এটা আসলে টর্ক নাই। এবিডিসি যেহেতু সমান্তরাল অবস্থান করে চৌম্বক ক্ষেত্রে, এজন্য কি আমাদের কোণের মানটা যদি 0 বসাই 0 হয়ে যায়, টর্ক নাই। এ ডি আর বিসির জন্য বের করব। আমরা কিসের জন্য বের করব? এডি আর বিসির জন্য। তো এখন এডি আর বিসির জন্য যদি বের করতে চাই, দেখো কি কি মান দেওয়া আছে, ইজিলি বুঝতে পারবা। এন এর মান 100, আয়ের মান 1, আর এর মান তো যে পাইছি গ হতে বা একটু আগে যেটা বের করলাম আর কি ওটা। তারপরে বি এর মান তো দেওয়া আছে, কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, কারণ লম্ব যেহেতু এ বি আর এডি আর বিসি। ক্যালকুলেশন করলে 0.0225 নিউটন মিটার হয়। এটা হচ্ছে আমার যখন আয়তক্ষেত্র থাকবে লুপটা আর কি, তখন তার টর্কের মান আর কি। বুঝতে পারছো তো এতটুকু? এখন আমরা যাব পরবর্তী অংশে। এই যে আয়তকার যে বস্তুটা, এটাকে আমরা বৃত্তের মতো বানাবো, বৃত্তাকার শেপ বানাবো আর কি। তো বৃত্তাকার শেপ বানানোর ফলে ওই অবস্থায় আমাদের টর্ক বের করতে হবে। এখন দেখো একটা বিষয় মনে রাখো, যেহেতু এটা ছিল আয়তাকার শেপ, আয়তাকার শেপের ক্ষেত্রফলের সাহায্যে এই আয়তাকার শেপে টর্ক বের করছি। তো এখন যদি এই যে এবিসিডি এই অংশটাকে এবিসিডি কুণ্ডলীটাকে যদি বৃত্তের মতো করে গোল করে বানাই, তাহলে কিন্তু বৃত্তাকার একটা অংশ তৈরি হবে বা শেপ পাওয়া যাবে। সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বের করতে হবে। সেই বৃত্তাকার অংশের ক্ষেত্রফলের মানটার সাহায্যে আমাদের বৃত্তের অংশের টর্ক বের করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এখন আমাদের এখানে বিষয়টা বুঝতে হবে যে আমরা যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে যাব, পায়ের মান জানি, বৃত্তের ব্যাসার্ধের মান তো জানি না। এই এবিসিডি দিয়ে একটা বৃত্ত বানাবো আর কি। গোলাকার বৃত্ত যখন বানাবো, একটু বুঝো, গত ক্লাসে আমি ভিডিও আলোচনা করছিলাম এই অংশটা কিছুটা, যে আমরা যখন এই যে এই আয়তাকার বস্তুটা যে ছিল এবিসিডি এই আয়তাকার বস্তুটাকে আমরা গোল করে বানাইলাম আর কি, মানে গোল করলাম, এই যে গোল করলাম আর কি। আয়তাকার বস্তুটাকে যখন আমরা গোল করলাম বা গোল করে বানালাম আর কি, তখন দেখো এই রাশিটা মানে এইখানে যতটুকু আছে আমাদের পরিসীমা আর কি যেটাকে বলে, এই মানটা এইবার এটা হয়ে গেছে। এখানে যেই কালো রেখাটা আছে না, সেই রেখাটাই মনে করে এরকম গোল হয়ে গেছে। তো এখন এই অংশটা যেটা আছে না, খেয়াল করো এই অংশটা, হ্যাঁ বলো বলো। ওইটা আর কি। এখন এটা হচ্ছে পরিসীমা, আয়তকার ক্ষেত্রের পরিসীমা। এখন আয়তকার ক্ষেত্রের পরিসীমাটার সূত্র কি? সূত্র হচ্ছে গিয়ে আমরা জানি 4 বাহুর যোগফল। হ্যাঁ, 4 বাহু কি এ বি বিডি সিডি এসি, এই 4 বাহুর যোগফল। এখন 4 বাহুর যোগফল আমরা যদি করতে চাই, মানে কি 2, এটা আমরা জানি পরিসীমার যেটা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমরা জানি। তো দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, প্রস্থকে বি ধরলাম, তাই 2 ইন্টু এ প্লাস বি। আর এটা হবে এই বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। শেষ। এখান থেকে 2 2 কাটাকাটি, তারপর এ প্লাস বি রে পাই দিয়ে ভাগ করে দাও, আর হয়ে যাবে, মানে ব্যাসার্ধ হয়ে যাবে। এটা আর কি। এটা গত ক্লাস আলোচনা করছিলাম, মনে আছে তোমার ওই অংশটাও। তো এইভাবে আমরা আর বের করছি, আর এর মানটা পাইছি 1/4 পাই। এরপর বৃত্তের ক্ষেত্রফল বের করবো, এ ইকুয়াল টু পাই আর স্কয়ার, আর এর মানটা দিয়ে স্কয়ার দিলাম, তো 1/16 পাই, 1/16 পাই বর্গমিটার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। হাফসামিম জয়েন করছো, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হাফসামিম তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও।
জি স্যার, ওকে। দেখতে পাচ্ছি। তুমি তো দেরি করছো একটু, তুমি কি ওটা মানে লিঙ্কটা পাও নাই সময় মতো? স্যার আমার ঘাড় ব্যথা ছিল, তো আমি আচ্ছা, হচ্ছে মানে অসুস্থ। মাথা উঠায় যে ক্লাসটা করবো ওইটা করতে পারছিলাম না। তো হচ্ছে আমার মনে হয়েছে যে আপনি যেহেতু আমাকে বলছেন, হুম, তাই হচ্ছে আমি আসছি। তা যাক তুমি আমাকে বলছো, তুমি তাহলে রেস্ট নাও, সমস্যা, আমি তো জানতাম না তুমি অসুস্থ, তুমি রেস্ট নাও। তুমি এমনি, সমস্যা নাই স্যার, আচ্ছা যদি পারো তো করান, আমি একটু দেখি। আচ্ছা এখন দেখবা। তুমি কি নোটগুলো দেখছিলা গত ক্লাসে যে নোট পড়াইছিলাম, এগুলো কি দেখছিলা? নোট দেখলেই হবে, নোটগুলো কি দেখা হয়েছিল তোমার? সূত্রগুলো দেখছিলা কি? না স্যার, তবে আমার টর্ক সম্পর্কে হালকা পাতলা একটু আইডিয়া আছে। প্লাস হচ্ছে মানে আপনি যদি মানে বোর্ড সলভ করান তাহলে হ্যাঁ আমি দেখতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, আমি বোর্ডই সলভ করাচ্ছি। আমি গত ক্লাসে বেসিক টপিক বুঝে সলভ করাইছি, আজকে বোর্ডই সলভ করাচ্ছি, সমস্যা নাই। যদি বুঝতে সমস্যার জন্য বললাম আর কি, নোটগুলো দেখাই না। নোট তো আমি করাইছি, দেওয়া আছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কন্টিনিউ করো। তো এখন বিষয়, আচ্ছা হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। এখন বিষয় হচ্ছে, আর যদি বেশি সমস্যা হয় আমাকে জানাও। আর আমি আসলে যেটা বলি সবাইকে আগে থেকেই, যে তোমরা যদি কোনো দিন দেখো অসুস্থ, সেক্ষেত্রে আমাকে আগেই বলবা। আমি আসলে বলবো না, পিছানো দিব না। আগে তো সুস্থ হতে হবে, আগে হচ্ছে আমাদের জীবন, তারপর হচ্ছে লেখাপড়া। এটা আমি সবাইকে বলি সবসময়। তাও আমাকে জানাবো আর কি, এসএমএস দিয়ে বললেই হয়ে যাবে। ক্লাসে এসে যে বলতে হবে এমনটি না, এসএমএস দিয়ে বললেই বুঝতে পারবো। ঠিক আছে, আমি বলছি তোমাকে, সেটা তুমি বুঝতে পারছো। হ্যাঁ, যেহেতু আমি তোমাকে বলছি, সেই হিসেবে আমি মনে করতে পারি যে তোমাকে বলার পর তুমি কেন আসলে না, সেই হিসেবে তুমি বলছো। তারপরেও তুমি এসএমএস এ বললেও হইতো, আমি সমস্যা আমি বুঝতে পারতাম। তারপর জয়েন করছো, খুশি হলাম। তো ক্ষেত্রফলের মানটা বের করছি, হয়ে গেল। এখন এই ক্ষেত্রফলের সাহায্যেই আমরা কি করি, টর্ক বের করি বৃত্তাকার বস্তু। তো লিখবো যে টর্কের হিসাবটা কিন্তু আগের মতোই। হ্যাঁ, এন আই এ বি সাইন 90 ডিগ্রি, তবে এন হচ্ছে 100, আই এর মান হচ্ছে কি 1 এম্পিয়ার, বি হচ্ছে কি উজে এই বি, সরি বি এর মানটা তো তারা ব্যবহার করছে, এটা আর কি। আর এখানে এর মানটা কি 1/16 পাই, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যেটা, সেটা। এরপরে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাচ্ছি 0.0298। দেখো বৃত্তের যেই টর্ক সেটা কি 0.0298, আর আমাদের এমনি যে টর্কটা ছিল আয়তাকার বস্তুর 0.025। এখন এটা বড় না ওইটা বড়, বলো কোনটা বড়? এটা বড় না ওইটা বড়? 0.0225 এটা বড়, নাকি 0.0298 কোনটা বড়? এখানে বড় কোনটা? মারুফ একটু বইলো যদি পারো আর কি, মানে বড় কোনটা, বেশি কোনটা? স্যার ওটা দেখেন তো। আচ্ছা, ওয়ালাইকুম সালাম হাফসা, তুমি বলছো, আমি সালামটা দেখে, এই যে দেখো কোনটা বড় কোনটা ছোট, এই যে 0.0225। ওইটা বড়। আচ্ছা এক্সিলেন্ট, হ্যাঁ। তার মানে হচ্ছে কি এইটা বড়, 0.0298 এটা বড়। তাহলে এই বড় থেকে ছোট মানটাকে আমরা, বোর্ডটা একটু বলতে পারবেন কত নম্বর বোর্ড? এটা হচ্ছে যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17। ওকে, তার মানে এই অংশটা বড়, এই অংশটা ছোট, তাহলে টর্কের মান বৃদ্ধি পাইছে। তো কত বৃদ্ধি পাইছে? 0.0298 এটা থেকে বিয়োগ করে দিলাম, 0.0073 ন্যানোমিটার বৃদ্ধি পেয়েছে। এতটুকু কি বৃদ্ধি? জি স্যার, বুঝতে পারছি। শেষ। ওকে, এটা আমাদের শেষ হয়ে গেছে মিম, সমস্যা নাই। আমি এখন পরবর্তী প্রশ্ন নিই, সেটা বের করতেছি, একটু ওয়েট করো। তো এই প্রশ্নটা দাঁড়াও আমি বের করি। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 17 সালে আসা প্রশ্ন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো প্রশ্ন। ঢাকা বোর্ড 19-এ হচ্ছে মানে এন বের করার কি জানি একটা মানে ভেজাল ছিল, মানে আমি ওটা করতে গেছিলাম একদিন, পারতেছিলাম না। মানে এখানের মধ্যে এন কেমনে জানি বের হ্যাঁ করছে। হ্যাঁ, ওটা আমি নোট করবো, বুঝছো, ওটা আমি, হ্যাঁ ওটা আমি নোট করব। তো পাক সংখ্যার একটা সূত্র আছে, ওই সূত্র আমি লিখি ফর্মুলা নাই। আছে। হ্যাঁ সূত্র আছে, এটা আমি লিখতে পাই না এখনো, এই জন্য আমি ওই নোটটা লিখি না, বুঝছো। আমি যে আসলে করছি, এই টর্কের সূত্র দেওয়ার পরে এখানে ফাঁকা রাখছি, পাক সংখ্যার একটা সূত্র আছে, ওইটা আমি লিখতে পাইনি, বুঝছো। ওইটার জন্যই পাক সংখ্যা বের করার সিস্টেমটা
অনেক ক্ষেত্রে আমরা জানি না বা বের করতে হয় আর কি। আমি চাইছিলাম ওটা আমি নোট করে তারপর এক্সট্রা ক্লাসে ওটা বুঝা দিব, এটা রাখছিলাম আর কি, এটা নোট করতে পারিনি। গতকালকে মনে করো যে অংশ নোট করছিলাম এটা করতে করতে সারাদিন লাগছে আমার, সত্যি কথা। কারণ এই নোটটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে ডিজাইন করে তৈরি করছি, অনেক কিছু আছে, চুম্বক আছে, লুপ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অক্ষ টক্ষ হাবিজেব, অনেক কিছু। এগুলো করতে করতে অনেক সময় লাগে, কালারিং পেন ইউজ করছি তো, লাল কালি মিলা লিখছি তো একটু বেশি সময় লাগছিল। এরপরে যতটুকু পারছি সারাদিন লাগছে প্রায়, একবারে সন্ধ্যার আগ পর্যন্ত এতটুকুই করতে পারছি, এবার পাই নাই তো এই জন্য আর করি নাই। এই জন্য আমি এটা স্কিপ রাখছি আপাতত। স্কিপ বলতে একটু ওয়েট করতেছি, এটা আমি করে দিব যতটুকু সম্ভব আলোচনা করে দিব, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে তোমার এই সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করব আইসিটির যেই হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে যে অংশটা আছে না, ওই অংশটা নিয়ে আলোচনা করতে ইনশাল্লাহ। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন নোট নিয়ে ইনশাল্লাহ, নোট নিয়ে করালে মোটামুটি ইজিলি বুঝতে পারবে সবাই, এটা অনেকটা ইজি হবে। আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটা আমরা খেয়াল করি। হ্যাঁ, যশোবর 16 সালে আসা প্রশ্ন কি বলতেছে, একজন বিজ্ঞান মনস্ক ছাত্র 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে 1.5 × 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার চৌম্বক ক্ষেত্রে তলের সমকোণে স্থাপন করলো। খুবই ইম্পর্টেন্ট লাইন, খেয়াল রাখবা। একটা ছাত্র কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের তলের সাথে সমকোণ স্থাপন করলো। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কিন্তু তুমি এইভাবে বুঝতে পারো, সাপোজ এটা হচ্ছে তোমার সেই বাচ্চাটার তৈরি করা কুণ্ডলী এবিসিডি। এবিসিডিটা কিন্তু চৌম্বক ক্ষেত্রে যে লম্বা লম্বা দাগগুলো আছে না, এর সাথে সমকোণ অবস্থান করছে, এই যে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। মনে করো চৌম্বক ক্ষেত্র তো আয়তাকার, এটাকে দুইটা বাহু সমকোণে স্থাপন করাইছে। মনে করো এই চিত্রটাই আর কি, যেখানে এডি আর বিসি দুইটা বাহু সমকোণে আছে চৌম্বক ক্ষেত্রে। বুঝতে পারছো হাফসা? ওকে। এখন আমাদের প্রশ্নে কি বলছে, এরপরে বলতেছে তারপর কুণ্ডলীর ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করে দেখলো যে কুণ্ডলীটি চৌম্বক ক্ষেত্র হতে 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে যদি আমি তড়িৎ প্রবাহ অ্যাপ্লাই করি সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র একটু বাঁকা হয়ে যায়। বিক্ষিপ্ত হওয়া মানে কি বাঁকা হয়ে যাওয়া আর কি। এটা কিরকম, এই যে আমরা কিন্তু একটা ক্লাসে দেখছিলাম বিক্ষিপ্ত চৌম্বক ক্ষেত্র, বিক্ষিপ্ত যে ইয়াটা ছিল যশোবর 19-এর প্রশ্ন। দেখো যশোবর 19-এর প্রশ্নে দেখবা যে প্রথম অবস্থায় চৌম্বক ক্ষেত্র ছিল এরকম, আর যখন বিদ্যুৎ প্রবাহ অ্যাপ্লাই করছে ওই বাচ্চাটা তখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই যে আয়তাকার ইয়াটা একটু বিক্ষিপ্ত হয়েছে। বিক্ষিপ্ত হওয়া মানে কি একটু বেঁকে গিয়েছে, এরকম একটু কাত হয়ে গেছে বা বেঁকে গিয়েছে। মানে আগে ছিল এরকম, যখন তড়িৎ দিয়েছে তখন এরকম হয়েছে। মিম বুঝতে পারছো? এটা হচ্ছে চিত্রের ব্যাখ্যা আর কি। জি স্যার, মানে হচ্ছে আই এর সাথে কি মানে বি এর হচ্ছে কোন 30 বুঝাইছে? মানে আই এর সাথে বি এর কোন বিষয়টা এরকম না, বি এর সাথে এই যে ইয়াটা আছে না তোমার, এইটা তল বলে আর কি, কুণ্ডলীর তল, এই তলটার মধ্যবর্তী কোণ, সেই কোণটা অ্যাঙ্গেল হয়েছে 30 ডিগ্রি। এই যে এই তল এবিসিডি তল, এই তলের সাথে এই বি এর যে কোণ সেটা কি, এখানে তো 60 ডিগ্রি আগে ছিল, ওখানে ছিল কত 30 ডিগ্রি, একটু বেঁকা হয়ে গেছে আর কি। আই কিন্তু যেটা বুঝি নাই, কি বললা? 30 ডিগ্রি কিভাবে আসছে? থিটা তো হচ্ছে এখানে 60 আছে, তো হচ্ছে গাইডে দেখলাম যে হচ্ছে থিটাটা কিভাবে জানি ওরা 30 করে 90 থেকে মাইনাস করছে। ও আচ্ছা বলি শোন, আসলে এই অঙ্কের কথা বলতেছিল গতকাল পড়াইছিলাম। আসলে বিষয়টা হচ্ছে কি, যখন তোমার নির্দিষ্ট কোণে বিক্ষিপ্ত হয়, যদি আমাদের কখনো কুণ্ডলী বিক্ষিপ্ত হয় বা কুণ্ডলী নির্দিষ্টটা কোণ করে অবস্থান করে ইয়ার সাথে, তোমার বলে যে কুণ্ডলী মানে যে ওই তলটা, হ্যাঁ তলটা এবিসি তলটাই কুণ্ডলী আর কি। এই কুণ্ডলী যখন তোমার এই চৌম্বক ক্ষেত্রের সাথে একটু বাঁকা হয়ে থাকে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে থাকে, তখন সবসময় আমাদের এই সূত্র ইউজ করতে হয় যে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হয় যে কোণটা অ্যাঙ্গেলে হয়েছে, আর বাকি যে কোণ থাকবে সেই কোণটা হবে এই থিটা। আসলে সূত্র হচ্ছে আই এন এবি সাইন থিটা প্রাইম। থিটা প্রাইম কখন হবে?
যখন একটা কোণ দেওয়া থাকবে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকানো হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে তলটা আর কি, তখন 90 ডিগ্রিতে বাদ দিতে হবে। কেন 90 ডিগ্রিতে বাদ দিব? কারণ কি সবসময় লম্ব যে বাহু, সে লম্ব বাহুর সাপেক্ষে টর্ক বের হয়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টর্কটা বের করি সবসময়। এই জন্য যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে 90 থেকে বিয়োগ করতে হবে কোণটাকে, এই জন্য আমরা 90 থেকে বিয়োগ করি সবসময়। বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, গত ক্লাসে মানে হচ্ছে ওই যে লম্বের সাথে করব, ইয়ার সাথে করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা নিচের সাথে করব না। না, আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যে এ বি আর ডিসির ক্ষেত্রে কিন্তু টর্ক শূন্য হয়, কারণ কি সমান্তরাল। এই যে চৌম্বক ক্ষেত্র যেটা আছে, এই চৌম্বক ক্ষেত্রের সাথে কিন্তু দুই বাহু সমান্তরাল থাকে, এ বি আর হচ্ছে ডিসি। এই জন্য এই বাহুগুলোর জন্য কোনো টর্ক পাওয়া যায় না, টর্কের মান শূন্য হয়। আর যেই বাহুগুলো 90 ডিগ্রি কোণে অবস্থান করে সেই বাহুর জন্য টর্ক পাওয়া যায়। আর আমরা জানি এটা যদি মাঝখানে অক্ষ হয়, ঘূর্ণন অক্ষ কলমটা, তাহলে এরকম ঘুরতে থাকে এই ঘূর্ণন অক্ষকে কেন্দ্র করে, এরকম। আচ্ছা, এটা আর কি গত ক্লাসে পড়াইছিলাম, যাই হোক এটা এখন শিখলে আর কি। তো এটা মনে রাখবা যে সমকোণেই সবসময় কি হয়, টর্ক বের হয়। আর সমকোণের সাপেক্ষে বিক্ষিপ্ত হলে 90 থেকে বাদ দিয়ে সেই অবস্থায় টর্ক বের করতে হয়। বুঝতে পারছো আশা করি? বুঝতে পারছি। আচ্ছা, এখন Thank you, sir. এখন হ্যাঁ বলো। বেঁকে গেলে এনআই এ বি সাইন থিটা, এই সূত্র। হ্যাঁ, বেঁকে গেলে এ বি সাইন থিটা প্রাইম, এই যে এন আই এ বি সাইন থিটা প্রাইম, বুঝছো? বেঁকে গেল আর কি। আচ্ছা, এটা এটা গেল। এখন আমরা যাই আমাদের এই প্রশ্ন যেটা বলছে আর কি 16তে আসা। এখন একটা বিষয় তোমরা দেখো, আমরা প্রশ্নটা একটু পড়ি প্রথমে ভালো করে, কি বলছে গণং প্রশ্নটার দিকে আমরা তাকাই। হ্যাঁ, গহনংটা আবার অন্য টপিক। উদ্দীপকে বর্ণিত কুণ্ডলীটির ওপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করো। ঠিক আছে, উদ্দীপকে বর্ণিত কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের মান কত বের করো। এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমাকে দেখতে হবে কুণ্ডলীটা যে প্রথমে স্থাপন করা হয়েছিল সেটা কি সমান্তরালে স্থাপন করা হয়েছিল নাকি লম্বভাবে স্থাপন করা হয়েছিল? তলের সাথে সমকোণে, সমকোণে, মানে চৌম্বক ক্ষেত্র তলের সমকোণে। হ্যাঁ, তার মানে কিন্তু 90 ডিগ্রি কোণেই অ্যাপ্লাই করা হয়েছিল। কিন্তু যখন তোমার তড়িৎ প্রবাহিত করছে তখন বিক্ষিপ্ত হয়েছে। বিক্ষিপ্ত কিন্তু আগে হয় নাই, পরে হয়েছে। কথা কি বুঝছো কিনা? বিক্ষিপ্ত হয়েছে, পরে হয়েছে। জি স্যার, হ্যাঁ। 30 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। এটা কিন্তু পরে হয়েছে, হ্যাঁ, আগে হয় নাই। মানে প্রথমে কিন্তু লম্ব স্থাপন করছে। তো বলতেছে উদ্দীপকে বর্ণিত তো স্যার, কুণ্ডলী, হ্যাঁ বলো। স্যার আপনি বলেন। না তুমি বল, আমি শুনি, যদি কোনো কনফিউজ থাকে বলো, প্রবলেম নেই। সেকেন্ড ক্ষেত্রে যেহেতু 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ করেছে, তো 30 ডিগ্রি যেহেতু বিক্ষিপ্ত হয়েছে, এটার জন্য কি 90 থেকে মাইনাস করব? আচ্ছা, এখানে আমাদের বিষয়টা এরকম, হ্যাঁ, এখানে আমাদের যেহেতু প্রাথমিকভাবে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, আমি একটা বিষয় তোমাকে দেখাই। এখানে দাঁড়ান একটু বলতেছি। এখানে আমাদের আগের যে প্রশ্ন ছিল আমি সেখানে নিয়ে যাই। দেখো, এখানে যখন আমরা প্রথম মানে যশোর বোর্ডের প্রশ্ন যখন দেখছিলাম, তড়িৎ প্রবাহিত হচ্ছিল কিন্তু এখানেও 5 এম্পিয়ার, এখানেও 5 এম্পিয়ার। এখানে তড়িৎ প্রবাহের ফলে কিন্তু কোনো বিক্ষিপ্ত টিক্ষিপ্ত কিছু হয় নাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোণের মানটাকে 90 ডিগ্রি ধরেই কাজ করেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের 90 ডিগ্রি ছিল। যখন পরবর্তী ক্ষেত্রে দেখলাম একটু বিক্ষিপ্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কোণের মান আমরা একটু চেঞ্জ করে নিয়েছি বিক্ষিপ্ত হওয়ার পর। তখনও কিন্তু তড়িৎ প্রবাহিত হয়েছিল। আশা করি কথাটা বুঝছো। প্রথম ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত, দুই ক্ষেত্রে আই সেম, হ্যাঁ, কিন্তু জাস্ট একটু বিক্ষিপ্ত হয়েছে। একটু বিক্ষিপ্ত হয়েছে, হ্যাঁ। এখন এই প্রশ্নটার মধ্যে আমাদের যখন প্রথম দিকে প্রশ্ন ছিল, একবারে প্রথম দিকে যখন এই বিজ্ঞান মনস্ক ছাত্র ওই কুণ্ডলীর মধ্যে স্থাপন করছে, সমকোণ স্থাপন করছে এবং এরপর কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহিত করছে, এর ফলে কি হয়েছে, কুণ্ডলীটা একটু বিক্ষিপ্ত হয়ে গেছে। এখন প্রশ্নটা ঠিক আছে তোমার যে হ্যাঁ স্যার, আমরা যদি এখন দেখতে পাই যে তড়িৎ প্রবাহের ফলে বিক্ষিপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা 90 মাইনাস করে দিব, 90 মাইনাস 30 ডিগ্রি করে দিব, সেই সূত্র দিয়ে কাজ করব। এটা আসলে সঠিক বা যৌক্তিক।
কিন্তু এখানে উত্তরে তারা এই কাজটা করে নাই। গণকের মধ্যে উত্তরের মধ্যে আসলে বিক্ষিপ্ত হওয়ার পরও যে বিয়োগ করে কাজ করতে হবে, কাজটা তারা করে নাই। এখন এটা কি আসলে ভুল করছে নাকি তারা প্রিন্টিং মিস্টেক করছে, এটা আমার পুরোপুরি বুঝতে প্রবলেম হচ্ছে। মানে এখানে আসলে বিয়োগটা করে নাই তারা। আমরা জানি যে বিক্ষিপ্ত হলেই 90 ডিগ্রির সাথে অ্যাঙ্গেল করে কত ডিগ্রি কোণে কাজ করতেছিল সেটা নিয়ে কাজ করতে হয়, কিন্তু এখানে তারা করে নাই। তো আমার মতে এখানে যেহেতু করে নাই, আমাদের মতে এটা আমরা করে নিব। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ দিয়েই কাজ করছে। প্রথমে 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে, কিন্তু ওই মুহূর্তে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হয় নাই। যখনই তড়িৎ প্রবাহিত হয়েছে তখনই কি বিক্ষিপ্ত হয়েছে। আর আমরা জানি তড়িৎ প্রবাহিত যদি না হয়, তড়িৎ প্রবাহিত যদি না হয় তাহলে কিন্তু কোনো টর্ক পাওয়া যায় না। কথা কি বুঝতেছো কিনা? তড়িৎ প্রবাহিত যদি না হয় টর্ক পাওয়া যায় না। যেহেতু তড়িৎ প্রবাহিত হয়েছে সেই সাপেক্ষে টর্ক বের করতেছি আমরা, তাহলে অবশ্যই কোণের মান কিন্তু আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহিত হওয়ার পরই বিক্ষিপ্ত হয়েছে। যদি তড়িৎ প্রবাহিত হওয়ার পর বিক্ষিপ্ত না হইতো বা অন্য কোনো ক্ষেত্রে বিক্ষিপ্ত হইতো, সেক্ষেত্রে বিয়োগ টিয়োগ হিসাবটা এখানে আনতাম না। বা যদি দেখতাম যে প্রথমেই বলছে যে এখানে তড়িৎ প্রবাহিত করা হয়েছে, যদি এরকম হতো উদ্দীপকটা যে বিজ্ঞান মনুষ্য ছাত্র 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করছে, যে কুণ্ডলীর মধ্যে ওই কুণ্ডলীর দৈর্ঘ্য প্রস্থ লেখা আছে, চৌম্বক ক্ষেত্র লেখা আছে, তারপর সেই কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহের মান চেঞ্জ করছে, 3 থেকে 5 করছে, যার ফলে বিক্ষিপ্ত হয়েছে। যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমরা এই 30 ডিগ্রি কোণটা না গণনের জন্য কাজে লাগাইতাম না। কেন লাগাইতাম না? কারণ আমাদের তড়িৎ প্রবাহিত প্রথম দিকে ছিল 3 এম্পিয়ার একবারে ফার্স্টে, সেই শর্তে কিন্তু বিক্ষিপ্ত হয় না। যখন আমি তড়িৎ প্রবাহকে বাড়াইছি তখনই বিক্ষিপ্ত হয়েছে। তো যখন বাড়াইছি বিক্ষিপ্ত হয়েছে সেটা হচ্ছে পরের হিসাব, কিন্তু প্রাথমিকভাবে কি কোনো বিক্ষিপ্ত ছিল? 3 এম্পিয়ারের জন্য ছিল না। কিন্তু যদি এরকম উদ্দীপক হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা 90 ডিগ্রি কোণ নিয়ে কাজ করতাম, তখন বিক্ষিপ্ত আসতো না বা বিয়োগ করার প্রয়োজন ছিল না। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আরেকবার বলবেন? আচ্ছা, আরেকবার বলতেছি। বিষয়টা হচ্ছে গিয়ে যদি তোমাকে বলতো এখানে যে 3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে একটা ছাত্র এত মিটার দৈর্ঘ্য এত মিটার প্রস্থ বিশিষ্ট একটি কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে সমতলের ওপর সমকোণে স্থাপন করে, মানে প্রথম দিকেই তড়িৎ প্রবাহের মানটা উল্লেখ করে দিয়েছে। যদি এরকম হয় প্রশ্নের মধ্যে, কথাটি এতটুকু বুঝছো কিনা? এখানে তো তড়িৎ প্রবাহের কথা বলে নাই প্রথম দিকে, তড়িৎ প্রবাহের কথা পরে বলছে। বুঝছো এবার? জি। ওকে, তো যেহেতু এখানে তড়িৎ প্রবাহের কথা পরে বলছে সেই হিসাবে বিক্ষিপ্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কোনটা নেগেটিভ করা উচিত। তো আমরা সেই হিসাবে করবো, কিন্তু এখানে করেনি। আমার মনে হয় তারা হয়তো এই বিষয়টা খেয়াল করে না। দেখো, উদ্দীপক হতে পাই এর মান এত মিটার নিব, প্রস্থ বি এর মান মিটার নিব, চৌম্বক ক্ষেত্র ঠিক আছে, কিন্তু এই যে তড়িৎ প্রবাহ যে আমি দিতেছি 2 এম্পিয়ার, যার ফলে বিক্ষিপ্ত হয়ে গেছে 30 ডিগ্রি, কিন্তু এখানে কোণের মান তারা চেঞ্জ করে নাই। তুমি যখন 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করছো, এই 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সাথে তোমার আয়তকার কুণ্ডলী বিক্ষিপ্ত হয় 30 ডিগ্রি। ওই 30 ডিগ্রি বিক্ষিপ্ত হলে কিন্তু তোমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে জানো? আমরা কিন্তু জানি যে এই যে আমরা যখন দেখছিলাম, একটু দেখাচ্ছি, এই যে দেখো, আমরা যখন দেখছিলাম এই যে এটা যদি বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে গেলে কিন্তু আমাদের এই যে এই কোণের জন্য আমার এই বাহুটা যেটা আছে না, এই বাহুটা একটু বাঁকা হয়ে যায়, হালকা বাঁকা হয়ে যায়। যদিও এটা সোজা দিছে, চৌম্বক ক্ষেত্রের সাথে পুরোপুরি সোজা না, হালকা বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? তখন কি 90 ডিগ্রি থাকবে? থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো একটু বাঁকা হয়ে যায়, অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে চৌম্বক ক্ষেত্রের সাথে। সেই হিসাবে আমরা বের করি যে কত ডিগ্রি কোণে কাজ করতেছে। কথা কি বুঝছো? একটু বাঁকা হয়ে যাবে, যদিও এটা কিন্তু বাঁকা না, এটা বাঁকা দেয় নাই তারা, এটা সোজা করে এটা বাঁকা করছে, এটা বাঁকা হয়ে যাবে তখন। সেই হিসাবে বের করা উচিত। তো এখানে আসলে তারা এই কাজটা করে নাই। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো তারা এটা কিছু মিসিং করছে। তো আসলে তারা যে কাজটা করছে 90 দিয়ে করছে, আমরা আসলে 30 বিয়োগ করে করব। হ্যাঁ, জাস্ট কোণের মানটা আমরা কি করব, 90 থেকে 30 বিয়োগ করে 60 দিয়ে করব, আর আগের মতো সেম থাকবে। তারপরে ক্ষেত্রফল বের করব প্রথমে, এবি বের করার পর দেন টাউ ইকুয়াল টু আই এবি সাইন থিটা যেটা আছে,
তারপর সেটার মানটা আমরা 60 ব্যবহার করব, 90 থেকে 30 বিয়োগ দিয়ে, দেন যা আসবে তাই রেজাল্ট আসবে। এটা হবে আমাদের উত্তর বা টর্কের মান আর কি। এবার একটু আমাকে জানাও যে হাফসা, মারুফ বুঝতে পারছো কিনা। জি স্যার। তারপরও আমাকে আরেকটু দেখতে হবে যে আসলে এখানে তারা ভুল করছে নাকি করেনি। আমার কাছে মনে হচ্ছে কিছুটা ভুল আছে এখানে, কারণ বিক্ষিপ্ত যেহেতু হয়েছে এখানে অবশ্যই বিয়োগ হওয়ার কথা, কিন্তু তারা বিয়োগ করেনি। কিছু কিছু ক্ষেত্রে ভুল হইতেই পারে, ভুল থাকতে পারে। তারপর আমি দেখবো, এটা নিয়ে গবেষণা করতে হবে আরও কিছু কিছু, তারপরে মোটামুটি আমাদের কমপ্লিট হবে। তো বলি, আমার আসলে ক্লাসের আজকে এখানেই রাখতে হবে। আমার যতটুকু মানে ছিল, টার্গেট ছিল, ততটুকুই আজকে পড়াতে পারলাম। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব, আগামীকাল তোমাদের রসায়ন ক্লাস, দেখি রসায়নের যে টপিকটা আমরা পড়ছিলাম নতুন টপিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর রসায়নটা কি করাবেন? রসায়নে কালকে হচ্ছে তড়িৎ রসায়নের কিছু ব্যাটারি অংশটা বাকি ছিল, চার্জিং ডিসচার্জিং, এটা বাকি ছিল আমাদের, বুঝছো? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হইলেই মোটামুটি শেষ হইতো আর কি। ওকে, তারপরও চেষ্টা করব যেটা প্রয়োজন বেশি সেটাই নিতে আর কি, যেহেতু পরীক্ষা সামনে। এখন তো আসলে চেষ্টা করতেছিলাম সিলেবাস মেনটেন করে পড়তে। সিলেবাসের মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজিটা স্কিপ করছে আপাতত কয়েকদিন টেস্ট এক্সামের জন্য। তো হায়ার ম্যাথে দেখা যাচ্ছে অনেকগুলো অংশ করাইতে হবে, কেমিস্ট্রি অংশ দেখাতে হবে, ফিজিক্স দেখাতে হবে, সব কিছু মিলাজিলে নিচ্ছে যাতে করে উপকার হয় সবাই মোটামুটি। তারপর টেস্ট এক্সামে সারা মাস তো বন্ধ থাকবে পড়া বা পরীক্ষা দিবা টেস্ট এক্সামের। এরপর টেস্ট এক্সাম শেষ, আল্লাহর নামে আবার শুরু করব তোমাদের নিয়ে সামনের এইচএসসির ফাইনাল স্বপ্ন দেখা ইনশাল্লাহ। ওকে, তো পরিশ্রম করো, প্রিপারেশন নাও, কোনো হেল্প লাগে আমাকে জানাও, আমি অবশ্যই যতটুকু সম্ভব হেল্প করবো ইনশাল্লাহ। জাস্ট যোগাযোগ রাখবা নিয়মিত, তাহলে আমি খুশি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, আর আমাকে জানাও কোনো সমস্যা হলে।